হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি প্রমি চলে এসেছি আপনাদের সামনে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর অন্য একটি ভিডিও নিয়ে। প্রথমে শুরু করব সেকশন 35 দিয়ে। সেকশন 35 থেকে সেকশন 38 কন্ট্রাক্টে রেসিশন নিয়ে কথা বলে, আর 39 থেকে 41 কথা বলে কন্ট্রাক্টের ক্যান্সেলেশন নিয়ে। তো প্রথমে শুরু করা যাক সেকশন 35। সেকশন 35 এ বলা হচ্ছে যে কখন কন্ট্রাক্টের রেসিশন চাওয়া যায়, অর্থাৎ বাতিলকরণ চাওয়া যায়। 35 এর ক্লজ এ তে বলছে where the contract is voidable or terminable by the plaintiff। যখন প্লেন্টিফ কন্ট্রাক্টটিকে ভয়েড করার বা টার্মিনেট করার পজিশনে থাকবে তখন সে কন্ট্রাক্টের রেসিশন চাইতে পারে। এখন ভয়েডেবল কিভাবে? ধরা যাক যে কন্ট্রাক্টে আসার জন্য তার ফ্রি কনসেন্ট ইউজ করা হয়নি, হয়তো কোনো মিসরিপ্রেজেন্টেশন ছিল বা ফল্ট ছিল বা কোয়ারশন ছিল, অর্থাৎ কন্ট্রাক্টে যখন আসা হয়েছে তখন প্লেন্টিফের ফ্রি কনসেন্টে আসা হয়নি। তো এখন কিন্তু প্লেন্টিফ পজিশনে আছে, তারই পজিশনটা আছে যে সে কন্ট্রাক্টটিকে ভয়েড করতে পারবে, অর্থাৎ কন্ট্রাক্টর ভয়েডেবল করার পজিশনে এখন প্লেন্টিফ আছে। আর টার্মিনেবল ব্যাপারটা হচ্ছে, ধরা যাক কন্ট্রাক্টে এরকম ছিল যে আইদার পার্টি, যেই পার্টি হচ্ছে দেখা গেল তার কন্ট্রাকচুয়াল অব্লিগেশনগুলো পূরণ করবে না, তখন আদার পার্টি কন্ট্রাক্টটিকে টার্মিনেট করতে পারে। এখন যদি ডিফেন্ডেন্ট সেই কন্ট্রাক্টের আন্ডারে তার কোনো কন্ট্রাকচুয়াল অব্লিগেশন পূরণ না করে, তখন যে আদার পার্টি থাকবে যে প্লেন্টিফ, সে কিন্তু তখন কন্ট্রাক্টটিকে টার্মিনেট করতে পারছে। অর্থাৎ এই সকল ক্ষেত্রেই প্লেন্টিফ এখানে পজিশনে আছে টু ভয়েড অর টার্মিনেট দ্য কন্ট্রাক্ট, তখন সে কন্ট্রাক্টের রেসিশন চাইতে পারবে। ক্লজ বি তে বলছে যে অনেক সময় দেখা যায় যে কন্ট্রাক্টটি অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে এটি একটি ইললিগাল কন্ট্রাক্ট, বাট আসলে একটি ইললিগাল। এটা কিভাবে? এটা বোঝার জন্য একটি উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, তাহলে ধরা যাক এ একজন পান ব্যবসায়ী এবং বি হচ্ছে একজন ট্রাক চালক। এখন এ এবং বি এর মধ্যে কন্ট্রাক্ট হয়েছে যে এর কাছ থেকে পান নিয়ে বি কে করবে, সেই তার ট্রাকে সে পান নিয়ে সে অন্য এক জায়গায় ট্রান্সফার করবে। এখন এইখানে তো কন্ট্রাক্টটি কোনোভাবেই ইললিগাল ধরা যায় না, কারণ একজন পান সে দিচ্ছে, তার কাছ থেকে সেই দোকানদারের কাছ থেকে পান একজন নিয়ে ট্রান্সফার করছে, এখানে ইললিগালের আর কি আছে। বাট অ্যাকচুয়ালি কি হচ্ছে, দেখা গেল যে সেই পানের মধ্যে লুকিয়ে তারা ড্রাগ সাপ্লাই করছে। এখন এই ব্যাপারে এ আর বি দুজনেই জানতে পারতো। মেইনলি প্ল্যানটা ছিল এ, যে পান ব্যবসায়ী, তার ছিল প্ল্যান, বি শুধু এটা ট্রান্সফার করবে। এখন কিছুদিন পর দেখা গেল যে বি আর এই কন্ট্রাক্টে থাকতে যাচ্ছে না, হয়তো সে ভয় পেয়ে গেছে যে হয়তো ধরা খেয়ে যাবে, এই জন্য সে ভয় পেয়েছে। সো বি এখন চাইলে কি করতে পারে, কন্ট্রাক্টটি রেসিশন চাইতে পারে। আর এই ক্ষেত্রে কিন্তু প্লেন্টিফ এখানে কে, যে ট্রাক চালক সে, আর ডিফেন্ডেন্ট হচ্ছে এখানে পান ব্যবসায়ী। সো এখানে কিন্তু ট্রাক চালকের থেকে যে পান ব্যবসায়ী, তার দোষটা কিন্তু বেশি, কারণ মেইন প্লটিং কিন্তু করেছিল এ। সো এখানে বি যদি এখন চায়, সে কন্ট্রাক্টটি রেসিশন চাইতে পারে। আর যেহেতু কন্ট্রাক্টটি দেখতে মোটেও ইললিগাল লাগছে না, বাট আসলে এটি ইললিগাল কন্ট্রাক্ট, সো এই ক্ষেত্রে প্লেন্টিফ এখানে কন্ট্রাক্টের রেসিশন চাইতে পারে। ক্লজ সিটা আমরা একটি উদাহরণ দিয়ে বুঝবো। ধরা যাক এ তার জমি বি কে লিজ দিয়েছে 2 বছরের জন্য। এখন কথা ছিল যে প্রতি 1 বছর পর পর বি হচ্ছে সেই লিজের অ্যামাউন্টটি এ কে দেবে। লিজ মানেই তো হচ্ছে যে আমি আমার জমি লিজ দিলাম, সেখান থেকে তুমি তোমার ব্যবসার কিছু অংশ আমাকে দেবে, এটা লিজের মানে। আর এটা এই লিজের অর্থটা দেওয়ার কথা হচ্ছে প্রতি 1 বছর অন্তর অন্তর। এখন দেখা গেল 1.5 বছর সময় পার হয়ে গিয়েছে, কিন্তু বি সেই লিজের যে অ্যামাউন্ট দেওয়ার কথা 1 বছর পরে, সেটা সে এ কে দেয়নি। এখন অনেকবার চাওয়ার পরেও সে দেয়নি। এখন এ কি করলো, বি কে স্পেসিফিক পারফরমেন্সের জন্য সু করলো কোর্টে। এখন কোর্ট স্বাভাবিকভাবেই বি এগেইনস্ট ডিক্রি পাস করলো যে তুমি স্পেসিফিক পারফরমেন্সের জন্য, অর্থাৎ যে টাকাটা তোমার দেওয়ার কথা ছিল সেটা তুমি এ কে দিয়ে দাও। একটা ধরা যাক তাকে সময় দেওয়া হয়েছিল 4 মাস, 4 মাস সময় তুমি দিয়ে দাও। এখন 4 মাস পেরিয়ে গেল, তারপরও বি কি করলো, সে টাকাটি দিচ্ছে না, অর্থাৎ কোর্টের স্পেসিফিক পারফরমেন্সের
অর্ডার থাকার পরেও সে দিচ্ছে না। দেখা গেল এরকম করতে করতে 2 বছর পার হয়ে গেল, 2 বছর 2 মাসও হয়ে গেছে। এখন 2 বছর পার হয়ে যাওয়ার পরেও বি কি করছে, সেই জমি ছাড়ছে না। তার কাছে তো লিজে ছিল 2 বছরের জন্য, আবার টাকাও দেওয়ার কথা ছিল, সে টাকাও দিচ্ছে না, আবার সে জমির দখলও ছাড়ছে না। এখন এ কি করতে পারে, এ এখন কোর্টে গিয়ে এই কন্ট্রাক্টের রেসিশন চাইতে পারে এবং যে পেমেন্ট ডিউ ছিল, যে টাকাটা পাওয়ার কথা ছিল, কোর্ট তখন বি কে অর্ডার করতে পারে যে সেই যে ডিউ পেমেন্ট সেটা তুমি বি কে দিয়ে দাও, এবং এক্সট্রা যে সে 2 মাস আরো থাকলো 2 বছরের পরেও, এটা কিন্তু রংফুল, কারণ তার কন্ট্রাক্ট ছিল 2 বছরের, এরপরেও সে 2 মাস এক্সট্রা থাকছে। তো রংফুল পজিশনে থাকা অবস্থায় সেই জমি থেকে বি যদি কোনো ধরনের প্রফিট বা রেন্ট যে কোনো কিছু গেইন করে থাকে, তাহলে সেটিও কি করতে হবে, তাকে এর কাছে দিয়ে দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এ রেসিশন তো চাইতেই পারে, এবং সাথে এখানে যে ডিউ পেমেন্ট ছিল এবং যে এক্সট্রা টাইম থাকার জন্য যে সে এখানে প্রফিট গেইন করেছে, সেটাও তাকে এ কে ফেরত দিয়ে দিতে হবে। এটাই বলা ছিল সেকশন 35-এ। সেকশন 36-এ বলে যে শুধুমাত্র কোনো মেয়ার মিস্টেকস, অর্থাৎ একটি সিম্পল মিস্টেক হলেই কন্ট্রাক্টর রেসিশন চাওয়া যাবে না। অর্থাৎ ধরা যাক যে কোনো নামের স্পেলিং ভুল, এই ধরনের তুচ্ছ কারণে কন্ট্রাক্টের রেসিশন চাওয়া যাবে না। এখন এখানে একটি প্রভিশন আছে যে যদি বোথ পার্টিস এই কন্ট্রাক্টটি হওয়ার পূর্বে যত কিছু এই কন্ট্রাক্টের আন্ডারে করা হয়েছে সেই সব কিছুকে আন্ডু করতে পারে। অর্থাৎ একটি কন্ট্রাক্টের আন্ডারে কিন্তু অনেক ধরনের কাজ হয়ে যায়, অনেকে দেখা যায় যে কোনো অন্য কাউকে টাকা দিয়ে থাকে, বা এ ধরনের অনেক বিভিন্ন ধরনের কাজ একটি কন্ট্রাক্টের আন্ডারে হয়ে যায়। এখন যদি বোথ পার্টিজই এই ধরনের কাজগুলোকে আন্ডু করতে পারে, অর্থাৎ কন্ট্রাক্টটি হওয়ার পূর্বে এই সকল জিনিস যে অবস্থায় ছিল সেই পূর্বের অবস্থায় নিয়ে যেতে সক্ষম হয়, তখনই কোর্ট কি করবে, এই কন্ট্রাক্টের যে রেসিশন চাচ্ছে সেটা গ্র্যান্ট করতে পারে। এখন এই কাজটা করা কিন্তু সহজ কিছু না, অনেক কঠিন একটা জিনিস। এটাই বলা হয়েছে যে যদি তারা এই কঠিন কাজটি করতে সক্ষম হয়ে থাকেন, তখন কোর্ট এখানে রেসিশন গ্র্যান্ট করতে পারে। এছাড়া কিন্তু এই মেয়ার মিস্টেক্সের কারণে রেসিশন চাওয়া যায় না। এটাই বলছে সেকশন 36-এ। এখন সেকশন 37-এ বলছে যে স্পেসিফিক পারফরমেন্সের অল্টারনেটিভ হিসেবেও রেসিশন চাওয়া যায়। অর্থাৎ প্লেইন্টিফ কোর্টের কাছে বলতে পারে যে আমি এই কন্ট্রাক্টর স্পেসিফিক পারফরমেন্স চাচ্ছি, এবং যদি স্পেসিফিক পারফরমেন্স গ্র্যান্ট করা পসিবল না হয়, তাহলে আমি এই কন্ট্রাক্টের রেসিশন চাই। এই অধিকারটি প্লেইন্টিফকে দেয়া হচ্ছে। এখন কোর্ট গ্র্যান্ট করবে কিনা বা কোনটি গ্র্যান্ট করবে, এটি সম্পূর্ণ সার্কামস্ট্যান্স এবং অন্যান্য ফ্যাক্টসের উপর নির্ভর করছে। আর রেসিশনের এখন লাস্ট সেকশন, এটা হচ্ছে সেকশন 38-এ বলছে যে ধরা গেল যে কোর্ট এখানে রেসিশন গ্র্যান্ট করেছে, অর্থাৎ প্লেইন্টিফ রেসিশন চাওয়ার পরে কোর্ট এখানে রেসিশন গ্র্যান্ট করেছে, কিন্তু এই কন্ট্রাক্টের আন্ডারে প্লেইন্টিফ যদি ডিফেন্ডেন্টের কাছ থেকে আগে কোনো কম্পেনসেশন নিয়ে থাকে, তখন কোর্ট বলবে যে এই কম্পেনসেশন যে তুমি নিয়েছো সেটা তুমি ডিফেন্ডেন্টকে ফেরত দিয়ে দাও, কারণ এই কন্ট্রাক্টটি কিন্তু অলরেডি রেসিন্ড করা হয়ে গিয়েছে, সো এর আন্ডারে আর কোনো কম্পেনসেশন তুমি তার কাছ থেকে নিতে পারো না। অর্থাৎ এখানে কোর্ট রেসিশন করার সময় বলবে যে কম্পেনসেশন যদি তুমি পূর্বে নিয়ে থাকো তাহলে সেটা তুমি ডিফেন্ডেন্টকে দিয়ে দাও। এটাই ছিল সেকশন 38। সেকশন 39-এ বলা হচ্ছে যে কখন কন্ট্রাক্টের বা রিটেন ইনস্ট্রুমেন্টের ক্যান্সেলেশন অর্ডার করা হয়। ধরা যাক যে কোনো রিটেন ইনস্ট্রুমেন্ট ভয়েড অথবা ভয়েডেবল, অথবা এমন ব্যক্তিও কন্ট্রাক্টের ক্যান্সেলেশন চাইতে পারে যে কিনা সেই কন্ট্রাক্টের কোনো পার্টিই নয়, কিন্তু যদি এই কন্ট্রাক্টটি বা রিটেন ইনস্ট্রুমেন্টটি যদি অনিষ্পন্ন হয়ে থাকে, অর্থাৎ
এটা যদি নিষ্পত্তি করা না হয়ে থাকে তাহলে ভবিষ্যতে সেই ব্যক্তির জন্য কোনো সিরিয়াস ইনজুরি হতে পারে এই কন্ট্রাক্ট বা রিটেন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। তখন এই ধরনের ব্যক্তিও কিন্তু কন্ট্রাক্টের ক্যান্সেলেশন চাইতে পারেন। এখন এক্ষেত্রে যদি সেই চুক্তিটি বা রিটেন ইনস্ট্রুমেন্টটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর দ্বারা যদি রেজিস্টার হয়ে থাকে, তখন কোর্ট কি করবে, এই যে কন্ট্রাক্টটি এখন ক্যান্সেল করা হলো, এই ক্যান্সেলেশনের ডিক্রির কপিটি যেই রেজিস্ট্রার অফিসার এই দলিলটি রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রার অফিসারের নিকট সেই রেজিস্ট্রেশন অফিসে পাঠাবেন। এবং তখন সেই রেজিস্ট্রার অফিসার কি করবেন, সে তার বইতে নোট করে রাখবেন যে উক্ত এই দলিলটি যা কিনা পূর্বে রেজিস্টার করা হয়েছিল সেটি এখন ক্যান্সেল করা হয়েছে। এটি বলা হচ্ছে সেকশন 39-এ। এখন সেকশন 40। সেকশন 40-তে বলছে যে এই যে 39-এ যেই ঘটনাটি আমরা দেখলাম, এটি যদি এমন হয় যে সম্পূর্ণ কন্ট্রাক্টের ক্ষেত্রে না হয়ে কন্ট্রাক্টের একটি পার্টের ক্ষেত্রে হচ্ছে, তখন কি হবে, সম্পূর্ণ কন্ট্রাক্ট ক্যান্সেল না করে ওই উক্ত পার্টটি ক্যান্সেল করার আদেশ কোর্ট দিতে পারেন। এবং তখন ওই পার্টটি বাদে বাকি যে অংশগুলো ছিল কন্ট্রাক্টের বা রিটেন ইনস্ট্রুমেন্টের, সেগুলো পূরণ করা যাবে, শুধুমাত্র ওই পার্টটি ক্যান্সেল করা হবে। এটা বলা হয়েছিল সেকশন 40-তে। সেকশন 41। সেকশন 41-এ বলছে যে কোর্ট যদি কন্ট্রাক্টটি বা রিটেন ইনস্ট্রুমেন্টটি যদি ক্যান্সেলেশনের অর্ডার দিয়ে থাকেন এবং এই সার্কামস্টেন্সে যদি প্লেইন্টিফের কোনো কম্পেনসেশন ডিফেন্ডেন্টকে দেওয়ার কথা থাকে, অথবা এই কেস চলাকালীন তার কোর্ট যদি মনে করেন যে ক্যান্সেল করা হলো কিন্তু প্লেইন্টিফের এখানে ডিফেন্ডেন্টকে কম্পেনসেশন দেওয়া উচিত, তখন কোর্ট অর্ডার করতে পারে প্লেইন্টিফকে যে তুমি এখানে ডিফেন্ডেন্টকে কম্পেনসেশন দিয়ে দাও, যদিও এখানে কন্ট্রাক্টটি আমরা ক্যান্সেল করছি, বাট এখানে তোমার কম্পেনসেশনটা দিয়ে দিতে হবে ডিফেন্ডেন্টকে। এটি বলা হচ্ছে সেকশন 41-এ।